নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওটা আপনারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট তো পড়েছি, ভিউও খুব একটা খারাপ হয়নি, কিন্তু কমেন্ট আরেকটু আশা করেছিলাম। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করবেন, জানেন তো কমেন্ট না পেলে আমি একটুখানি মুষড়ে থাকি। তো যাই হোক, আজকে যার ঘটনা বলবার জন্য এসেছি, ঘটনাটা বেশ ভয়ের লেগেছে আমার, বিশেষ করে একটু অদ্ভুত লেগেছে। দেখুন, অজপাড়াগায় কত রকম কত কিছুই না ঘটে, কতটুকুই বা আমরা সেগুলো জানতে পারি বা বুঝতে পারি। আর আরেকটা কথা আপনাদের কেন বললাম যে একটু কমেন্ট করবেন, আমার বেশিরভাগ ঘটনা আমি যাদের শেয়ার করি দেখবেন তারা কিন্তু কমেন্ট করে। আমি তাদেরকে বলি যে দিনের দিন যদি নাও কমেন্ট করতে পারো তাহলে পরে দেখলেও অন্তত একটু কমেন্ট করো, তাতে লোকে বুঝতে পারবে যে আমি কোনো মানে মন গড়া কোনো কাহিনী বলতে পারি না, বা আমি নিজে কিন্তু রাইটার নই। তো যাই হোক, আজকের ঘটনা যার, তার নাম হচ্ছে সুতপা ঘোষ। আপনারা অনেকেই আমার মুখে রিমি নামটা শুনেছেন, এর আগেও আমি ওর ঘটনা শেয়ার করেছি। সে আমার মেয়ের মতো, কি আমার মেয়েই বলতে পারেন। তো রিমির বাপের বাড়ির একটা ঘটনা, মানে তার বাপের বাড়িতে ঘটেছিল বা তাদের দেশের বাড়িতে ঘটেছিল এরকম একটা মারাত্মক ঘটনা নিয়ে আপনাদের সাথে আজকে আমি সামনে এসে গেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ওর বাবার বাড়ি, যেটা দেশের বাড়ি বা দাদুর বাড়ি যাই বলুন, সেখানে সেই জায়গাটাকে কেন্দ্র করে এই ঘটনাটা হচ্ছে মিদনাপুরের ঘটনা। কিন্তু মিদনাপুরের এখন তো পূর্ব পশ্চিম এরকম সব ভাগ আছে, সেইটা আমি বলতে পারবো না। ওদের দেশের বাড়ি হচ্ছে মিদনাপুরে, এবং জায়গাটার নামটা আমি নিচ্ছি না, আমি যদিও জানি তবুও নিচ্ছি না এই কারণে যেহেতু ও আমাকে পারমিশন দেয়নি বলার। তো ও যদি বলতে পারে সেটা ও কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই আপনাদের জানাবে। তো সেই জায়গাকে কেন্দ্র করে আজকের এই ঘটনাটা। তো ওইখানে একটি খুব অবস্থাপন্ন বা ধনী যাদেরকে আমরা বলতে পারি একটি বাড়ি ছিল। সেই বাড়িটাকে না সবাই গুড়িয়া, ওদের টাইটেল ছিল গুড়িয়া, সবাই গুড়িয়া বাড়ি এইভাবে বলতো, যে ওই মানে এলাকায় প্রচলিত ছিল গুড়িয়া বাড়ি বলে। তা এরা খুবই মানে ধনী ব্যক্তি ছিলেন, এবং এনার এই বাড়ির তিনজন কর্তা বলতে পারি, তাদের ছেলেমেয়েরা আবার তাদের পরবর্তী প্রজন্ম সবাই মিলে ওই বাড়িটিতে বাস করতেন। তবে নিজেরা যার যার মতো তার ব্যাপারটা ছিল যদিও, কিন্তু তবু একসাথে একই জায়গায় বসবাস করতেন। তো তাদের ছেলেমেয়েরা কেউ কেউ বাইরে চাকরি বাকরি করতো, হ্যাঁ, এদিক সেদিক চাকরি বাকরিও করতো। এক কথায় বেশ অবস্থাপন্ন পরিবার। এবারে ওদের বাড়িটার যে বাউন্ডারি ছিল, বাড়িটার বাউন্ডারিতে ওই দেশ গাঁ বা দেশে যেগুলো হয় বিশাল বড় বড় গাছপালা, গাছ ছিল, বিরাট বড় বড় গাছ, কোনোটা ছোট গাছ না, সেই বড় বড় গাছ দিয়ে কিন্তু একটা বাউন্ডারি করা ছিল। তার রিমি আমাকে যেটা বলেছে, সুতপা ঘোষ, যে গ্রামে এমন এমন গাছ আছে যে গাছগুলোর নাম হয়তো আমরা নিজেরাও জানি না, সেরকমও গাছ দেখা যায়। তা ওই রকম বিরাট বাড়ি, এবং বাড়িটার চারপাশে ওরকম গাছ দিয়েই বাউন্ডারি করা ছিল। আর এই যে রিমির যে বাপের বাড়ি, সেই বাড়ির পরে একটা ছোট্ট প্লট বা জমি, তারপরেই কিন্তু ওদের বাউন্ডারিটা দেখা যেত। ও যেটা বলেছে যে আমাদের বাউন্ডারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বাউন্ডারিতে কেউ যদি এসে দাঁড়াতো, সেখানে আলাপ করা বা গল্প করা সেগুলো কিন্তু করা যেত। এবারে হচ্ছে সেটা হচ্ছে যে ওদের ওখানে ওই দেশে আর কি, গ্রামে যেরকম হাট বসে আপনারা প্রত্যেকেই জানেন, খুব যদি আমি ভুল না করি মঙ্গলবার আর শুক্রবার দিন হাট বসতো। এবার যখন মাঝে মধ্যে, ওরা তো ছোট, ওরাই কারণে বলছি, ওর ছোট পিসি হচ্ছে রিমির থেকে 8 মাসের ছোট, আর বড় পিসি হচ্ছে রিমির থেকে ওই বছর 5-এর বড় হবে। তো ছোট পিসি তো বললাম ছোট, আর বড় পিসি তো বড় নয়, মানে ছোট পিসির ওপরে যে পিসি তিনি বড় পিসি নন। তো
তো যাই হোক, তার তো 5 বছর মানে বড় রিমির থেকে। তো এরা যখন ওই শুনতো ব্যাপারগুলো, কারণ বাড়ির ছোট বাচ্চাদের এর মধ্যে ইনভলভ করা নিশ্চয়ই মানে উচিত নয়, বলতো যখন শুনতাম না খুব ভয় পেতাম, খুব ভয় পেতাম। আর ওদের ওই হাটে যাওয়ার মানে হাটটা তো বললাম কী কী বার বসে বলেছি, আর হাটে যাওয়ার হাট থেকে ওদের বাড়ির ডিস্টেন্স ছিল ওই ধরুন 5 থেকে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট এই ডিস্টেন্সটা ছিল। তা ম্যাক্সিমাম সময় ওরা কিন্তু ওদের হয় দাদুর কাছে বায়না করতো যে দাদু হাটে নিয়ে চলো, হাটে নিয়ে চলো, এই হাটে যাব, একটু বেড়াবো, এটা ওটা খাবো, যে বায়নাগুলো বাচ্চারা করে থাকে। আর না হলে বাবার সাথে যেত। এবার দাদু বা বাবা যেহেতু ব্যাপারটা জানতেন, সেহেতু কিন্তু ওনারা কি করতেন যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নেওয়া বা একটু বিশ্রাম নিয়ে নেওয়া, মোটামুটি 4টের দিকে বেরিয়ে 5টা ম্যাক্সিমাম 5:30টার মধ্যে কিন্তু চলে আসতো ব্যাপারটা, মানে বাড়িতে নিয়ে চলে আসতো। তো দাদু এরকম করতো। তো এইভাবেই দিনগুলো যাচ্ছিল। এবার এই যে গুড়িয়া বাড়ির সামনে দিয়ে যখন হাটে যাওয়ার রাস্তাটা ছিল, সেই রাস্তাটায় একটা ওদের বাউন্ডারিরই একটা গাছ ছিল, নিম গাছ। এইবারে দেখুন কি মারাত্মক ব্যাপারটা, ওই নিম গাছটার একটা বিশেষত্ব ছিল। সেটা হচ্ছে যে মঙ্গলবার এবং শনিবার যদি তিথিটা অমাবস্যা বা পূর্ণিমা পড়তো, সন্ধে যখন সন্ধে হয়ে গেল, সন্ধে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে সন্ধেটা যখন বেশ ভারী হয়ে গেল, অর্থাৎ আমরা বলতে পারি যে রাতের দিকে যখন এগিয়ে চলেছে সন্ধেটা, যে টাইমটা, সেই সময় থেকে আস্তে 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 নিম গাছটা কিন্তু এরকম ধরুন ছিল, তো এরকম আস্তে 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 করে রাস্তার উপর পুরো শুয়ে পড়তো। আবার সে কিন্তু নিজেই উঠতো, হ্যাঁ, নিজেই একা একা কিন্তু আবার উঠেও পড়তো। কিন্তু শনি মঙ্গলবার যদি অমাবস্যা বা পূর্ণিমা তিথি দুটো পড়তো, তাহলে কিন্তু গাছটি এই কাণ্ডটি ঘটাতো। রিমি যেটা জানিয়েছে যে কখনো যদি ছোট পিসির সাথে হাটে যেতাম, পিসিকে যখন ওই গাছটার পাশ দিয়ে যেতাম, তখন বলতাম যে এই পিসি গাছটা আবার হঠাৎ করে শুয়ে পড়বে না তো? তো পিসি বলতো দেখ এখন তো দুপুরবেলা। হ্যাঁ, এরকম ছিল ব্যাপারটা। তারপরে তো আস্তে আস্তে ও বড় হয় এবং মানে ওর ছোট থেকে বড় হয়ে ওঠার মাঝে অনেকটা সময় কিন্তু কলকাতাতেও ছিল। তো তারপরে তো তার বিয়ে হয়। এরপর যখন গ্রামে ও যায়, তো একদিন ওরকম গাছটাকে দেখে ও বলছে যে হ্যাঁ রে পিসি, মানে ওরা ওদিনকে হাটে যাচ্ছে। তো হাটে যাওয়ার পেছনে কারণ হচ্ছে কি, হাটে ওর মানে হাটে যেতে ওরা দুজনেই মানে খুব ভালোবাসতো, বললামই তো। এবং হাটেরতে না বিভিন্ন ধরনের খাবার পাওয়া যেত। খাবারগুলো কি কি, যেমন জানিয়েছে যে এক ধরনের দেখবেন আমরা কাঠি ভাজা টাইপের জিনিস হয়, যেটাকে না অনেকটা জিলিপির মতো প্যাঁচানো প্যাঁচানো দেখতে হয়। তো বলছে ওইগুলো খুব টেস্টি লাগতো, ওইগুলো হাটে বিক্রি হতো, গরম গরম জিলিপির মতো করে করে ওরা ভেজে দিত, ওইগুলো খেতাম। তারপরে আরেক ধরনের জিনিসও বলেছে যেটাকে বলা হয় গুলগুলে, বলছে অনেকটা বড়ার মতো। বড়া যেমন আমরা তালের বড়া করি, হ্যাঁ, বা পাকা কলার বড়া করি, একটু নরম নরম টাইপের, সেই টাইপের গুলগুলে বলে একটা জিনিস বিক্রি হতো। তারপরে বাক্স বাদাম, যেহেতু মিদনাপুর দীঘা সব কাছাকাছি, সেহেতু আপনারা দীঘাতে গিয়েও অনেক সময় বাক্স বাদাম শুনেছেন নিশ্চয়ই, বাক্সের মতো ভেতরে বাদামগুলো সাজানো থাকে। তারপরে বলেছে যে ইয়েটা হয়, একটা সিজন আছে যে সিজনে আপনার কাজু বাদাম চাষ হয়। সেই সময় কাজু বাদাম যে একটা বড় আর কি বাদামের তলায় ধরে থাকে, ওপরের ওই বাদামটাও নাকি বেশ লালচে লালচে, দারুণ, ওটাকে বিটনুন টিটনুন দিয়ে খেতে খুব টেস্টি লাগে। তো এগুলো হাট ছাড়া তো পাওয়া যাবে না। তো বলতে ওই জন্য ওরা হাটে যেত। তা যাই হোক, তা একদিন ওরকম যাচ্ছে, তখন বলছে যে হ্যাঁ রে পিসি, এখনো এই গাছটা রয়ে গেছে, এই গাছটা এত ভয়ঙ্কর একটা গাছ, কেউ এটা কাটতে পারছে না। তখন বলছে না রে, কাটার প্রচুর চেষ্টা করা হয়েছে, প্রচুর চেষ্টা,
কিন্তু যখনই যেই মনস্থ করে যে ঠিক আছে আমি কালকে গিয়ে গাছটা কেটে দেবো, এরকম যখনই কেউ মনস্থ করে, কোনো না কোনোভাবে তার মৃত্যু ঘটে, কিন্তু গাছটাকে কাটা যাচ্ছে না। তো যাই হোক, এই কথাটা শুনেছে। এবারে তখন রিমি গিয়ে কিছুদিন বাপের বাড়িতে ছিল। এই সময় বললামই তো বিয়ে হয়ে গেছে, ওর বর ওকে আনতে কিন্তু যায়। এবারে আনতে যায়, বললাম তো হাটের কাছে ওর দাদুর বোন, মানে ওর পিসির ইয়ে ছিল, বাড়ি ছিল। তো ওখানে যাচ্ছে দুজনে মিলে, সবাই মিলে যাচ্ছে ওই ওখানে ওই ওনার বাড়িতে ঘুরতে। তো ওখানে গিয়ে তখন বলছে যে পিসি ভুল বলেছি আমি, বড় ঠাকুমা হবে আর কি, ওনার বাড়ি ছিল, মানে দাদুর বোন, রিমির দাদুর বোন, ঠাকুরদাদার বোন। তো বলছে যে দাদুও বলতো মাঝে মাঝে যা বড় ঠাকুমার বাড়িতে ঘুরে আয়। তা ওইখানে ওই বড় ঠাকুমার বাড়িতে ওদিনকে ওদেরকে ও মানে মেয়ে জামাই নতুন বিয়ে হয়ে গেছে, আর পরের দিনই তারা ফিরে আসবে কলকাতায়, ফলে নেমন্তন্ন করেছে। বলে ওইখানে আমরা চলে গেছি দুপুর দুপুর, গিয়ে বড় ঠাম্মার বাড়িতে তো খাওয়া দাওয়া ঠাকুমার বাড়িতে খেয়েছি, খেয়ে নিয়ে হাট ফাট ঘুরে আমরা বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি। আবার বরকেও দেখিয়েছে যে দেখো এরকম এই গাছটা না এরকম সোজা থাকে, কিন্তু ওই যদি তিথি নক্ষত্র ওই যেদিনকে বললাম অমাবস্যা বা পূর্ণিমা হয় আর মঙ্গলবার যদি পড়ে, তাহলেই কিন্তু ওই গাছটা আপনা থেকেই রাস্তার উপর এরকম শুয়ে পড়ে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, তখন কিন্তু গাছটাকে কোনোভাবেই ডিঙানো যাবে না, কারণ বহুকাল আগে হয়তো এরকম হয়েছিল, সবাই বলা বলি করে গ্রামের লোকেরা ওই গাছটাকে ডিঙানো যায় না এই কারণেই, তাহলেই নাকি গাছটা যে ডিঙাচ্ছে তাকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। বলছে কোনোদিনও না কোনোদিনও হয়তো এই ঘটনাটা ঘটেছিল, গ্রামবাসীরা সকলেই জানে বলে এই ভয়ঙ্কর মানে চেষ্টাটাও নিজেরা কোনোদিনও করেনি যে গাছটাকে ডিঙিয়ে যাবে। তো যাই হোক, এইভাবে তো চলছিল। এবারে 2 মাস বাদে রিমি আবার বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে, গিয়ে নিয়ে বললাম তো এই ধরনের খাবারগুলো যেগুলো ওই গ্রামগঞ্জে পাওয়া যায়, আর যেহেতু গ্রামেরই মেয়ে সেহেতু এই খাবারগুলো টানতো যে হাটে যাব, হাটে গেলে এই খাবারগুলো খাওয়া যাবে। তো ওরকম ওই ছোটো পিসিকে নিয়ে ও তো যাচ্ছে, যেতে যেতে বলছে হ্যাঁ রে ছোটো পিসি, এখানে যে নিম গাছটা ছিল নিম গাছটা তো নেই। এবার ও যেটা জানিয়েছে যে প্রত্যেকটা এই দেশ গাঁতে একটা আঞ্চলিক ভাষা থাকে, বলছে আমরা সেই ভাষায় কথা বলতে বলতেই যাচ্ছি দুজনে মিলে। তখন ছোট পিসি বলছে হ্যাঁ রে, তোকে তো বলা হয়নি, আর যা হলো অসিদ্ধার সাথে, তারপরে তো পাড়া শুদ্ধ মানে গ্রাম শুদ্ধ লোকজন মোড়ল সবাই মিলে ওই গুড়িয়া বাড়িতে গিয়ে চড়াও হয়েছে। চড়াও হয়ে বলছে এই গাছটা তোমাদের কাটতেই হবে, হ্যাঁ আমরা আর কোনো কথা শুনবো না, এই গাছটা তোমাদের কেটে ফেলতেই হবে। তা এবার আসি যে ঘটনাটা কি ঘটেছিল। এই যে অসিত যার কথা বলছে, যে অসিত বাবুর বাড়িতে যে অসিতদার সাথে যা ঘটনাটা ঘটেছে, এটা বলছে কিন্তু রিমির পিসি অসিতদা বলছে, কিন্তু রিমির সম্পর্কে ইনি কিন্তু জেঠু হন, মানে রিমিদের পাশের বাড়ি। তা উনি একদিন ওই হাটে যাবেন বলে বেরিয়েছেন, সেদিনকে মঙ্গলবার ছিল এটা উনি জানেন, কিন্তু তিথি কি কি বৃত্তান্ত উনি কিছু জানেন না। তো হাটে চলে গেছেন, বাজার টাজার করবেন, উনি ঘুরে ফিরে বাজার টাজার করেছেন, মাছ কিনেছেন, লোটে মাছ কিনেছেন। এবার লোটে মাছ ওই বাজারে কিন্তু এই অসিদ্ধার কিন্তু মানে রিমির যে জেঠু তার কিন্তু বোনের বাড়ি, তার নিজের বোনের জন্য খানিকটা লোটে মাছ কিনেছেন আর নিজের বাড়ির জন্য কিছুটা কিনেছেন যে রাত্রিবেলা রান্না হবে। এবার বোনের বাড়িতে গেছেন, গিয়ে নিয়ে যেটা হয় ভাই বোনের ব্যাপার বুঝতেই পারছেন, বা দাদা বোনের ব্যাপার, খুব গল্পে উনি মেতে উঠেছেন। এবার গল্প করতে করতে এবার বোন বলছে যে দাদা তুই বরং তোর মাছটাও আমাকে দে, আমি পরিষ্কার করে কেটে টেটে দিই, তাহলে কি হবে তোর তো ফিরতে একটু লেট হয়ে যাবে, বৌদি তাহলে গিয়ে রাতের রান্নাটা করে ফেলতে পারবে। আর সাধারণত যেটা রিমি জানিয়েছে যে ওখানে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু সবাই শুয়ে পড়ার একটা গ্রামে চল যেটা থাকে সব গ্রামেই, সেটা কিন্তু ছিল। এইবারে ওখানে বসে বসে
ভাই বোনে গল্প করছে, মাছ কাটাকাটি চলছে, মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে বোন দিয়ে দিয়েছে দাদাকে। এবারে তারপরে চা করেছে এবং চায়ের সঙ্গে ওই ওখান থেকে ওই হাট থেকে চপ এনে মুড়ি টুড়ি দিয়ে ভালো করে মেখে খাওয়া দাওয়া করে এইবার ওই অসিতবাবু বলছেন যে দেখ রাত হয়ে যাচ্ছে, এবার আমি চলি, আবার রাতে রান্না বান্না করতে হবে। তো বলে হ্যাঁ ঠিক আছে তুই আয়। এইবারে তো উনি বেরিয়ে এসছেন। এবারে আস্তে আস্তে হাঁটতে এইবারে যখন ওই গাছটার কাছাকাছি উনি এসছেন তখন কিন্তু অলরেডি 7টা 7:30 বেজে গেছে। এবারে উনি হঠাৎ করে দেখছেন ওই রকম গাছটা না আস্তে আস্তে, এরম তো বললাম সোজা ছিল, আস্তে 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 এইভাবে ঝুঁকে পড়ছে রাস্তার দিকে। তা উনি তখন তাড়াতাড়ি চিন্তা করে নিয়েছেন যে আমাকে তো ডেঙানো চলবে না গাছটাকে, তাহলে এখনো তো পুরোপুরি রাস্তার উপর ঝুঁকে পড়েনি, আমি বরং পার হয়ে যাই। এবার উনি একটা পা, আমি জানি না আপনাদের বোঝাতে পারবো কিনা, গাছটা তখনও পুরোপুরি কিন্তু রাস্তার দিকে ঝুঁকে পড়েনি, উনি খুব হাঁটা স্পিড বাড়িয়ে দিয়েছেন, প্রাণে আধা হাঁটা আধা দৌড়ানো বলা যেতে পারে। এইরম করে উনি ওই গাছটা পড়ার আগে একটা পা অলরেডি ওদিকে বার করে দিয়েছেন, আরেকটা পাও বার করেছেন, সাথে সাথে উনি খেয়াল করেন যে ওনাকে শূন্যে তুলে নিয়েছে, গাছটা শূন্যে তুলে নিয়েছে এবং ওনাকে বহু দূরে একটা পুকুরের মধ্যে ছিটকে ফেলে দিয়েছে। এবারে যাদের পুকুর তারা তো অত বড় একটা বড় মানুষ যদি পুকুরের শান্ত জলের মধ্যে হঠাৎ করে খপাত করে এসে পড়ে তাহলে কি বুঝতে পারছেন আওয়াজ হতে পারে। তো ওই বাড়ির লোকজন সবাই বেরিয়ে এসছে এবং মানে ঘটনার একটা অদ্ভুত দিক দেখুন, ওই বাড়িটা ছিল এই জেঠুরি, রিমির এই জেঠুরি বাড়ি। উনি তো রাস্তা দিয়ে ঘুরে আসতেন, সেটা না করে ওই গাছই ওইখান থেকে পুরো ডাইরেক্ট এইভাবে পুকুরে ফেলে দিয়েছে। এবার উনি ওখানে তো মানে সেই হাবুডুবু বলে সেরকম তো উনি হাবুডুবু খাচ্ছেন, কারণ এতটা দূর থেকে ছিটকে এসে ওখানে পড়েছেন। আর যা মানে ওনার ছেলে মেয়ে মিসেস বা যারা ছিল বাড়িতে সবাই তো বেরিয়ে এসছে, কারণ একটা ওই পুকুরে বিরাট বড় মাছ ছিল, যে মাছটা একটা পুজোর জন্য আমরা মানসিক করে রাখি না যে আমার এই কাজটা হয়ে গেলে এই জিনিসটা দিয়ে ভগবানকে পুজো দেবো, সেরকমভাবে ওই মাছটা নাকি কোনো একটা পুজোর উদ্দেশ্যে রাখা ছিল। এবার এরাই আওয়াজ পেয়ে ভাবছে আরে এত বড় মাছটা ও কি লাফ দিয়ে বেরিয়ে গেল নাকি কি হলো, কেউ কি মাছটাকে চুরি করার জন্য এসছে। এটা যেমন হয় যে রাত্রিবেলা মাছ চুরি হচ্ছে কিনা মাঝে মধ্যে মানুষজন উঠে দেখে। এবার ওরা তো সবাই হই হই করে টর্চ মর্চ নিয়ে বেরিয়ে এসছে। এবার টর্চ মারছে পুকুরের দিকে, দেখছে একটা লোক তো হাবুডুবু খাচ্ছে পুরো। তখন ওনাদের যে মানে ওই ভদ্রলোকের যিনি ছেলে তিনি তো চিৎকার করে ওঠেন যে বাবা এখানে কি করে আসলো, এটা তো বাবা। এবার যে মানুষটা গ্রামের মানুষ পুকুরে সাঁতার জানে সে ওরকম হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। আর বাজারের ব্যাগ ট্যাগ তার কথা তো বাদ দিন, সেগুলো কোথায় উড়ে গেছে কেউ জানে না। তারপরে তখন সবাই মিলে তো পুকুরে ঝাঁপটাপ দিয়ে নেমে তো ওনাকে একদম ধরাধরি করে নিয়ে এসে হাতে পায়ে গরম তেল ডলতে থাকেন, গরম দুধ খাওয়ানো হয়। তারপরে উনি ধীরে 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 শান্ত হন। হ্যাঁ, কারণ একটা বড় মানুষ তাকে যদি একটা কোনো উঁচু জায়গা থেকে এভাবে ছিটকে ফেলে দেওয়া হয় তখন তাহলে সেটা একটা কতটা একটা শরীরে তো একটা জার্কিং হয় বুঝতেই পারছেন। আর উনি একটা ঘোরের মধ্যে ছিলেন পুরো। তখন এই রিমির বাবা টাবাও ছুটে যায়, তারাও বলে যে ওনার স্ত্রী জিজ্ঞাসা করছিলেন যখন একটু ঠিকঠাক হয়েছেন যে কি হয়েছে, তুমি পুকুরের মধ্যে কি করে আসলে। তখন উনি বলেন মানে রিমির বাবা গিয়ে বলেন যে বৌদি আজকে ছেড়ে দাও, আজকে দাদাকে একটু শান্ত থাকতে দাও, যা জিজ্ঞাসা করার কাল সকালে করো। তো সবাই তো যে যার মতো গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, ওনারাও শুয়ে পড়েন।
পরের দিন সকালবেলা, সকাল হতে দেরি, লোকমুখে তো এবার তো বললাম ওদের বাড়ি থেকে হাটটা ছিল 5-7 মিনিট দূরে। এবার গ্রামের কোনো ঘটনা ঘটলে এর থেকে ওর থেকে তা সবাই ছড়িয়ে গেছে ঘটনাটা। তখন ওই লোকমুখে তো ওই ভদ্রলোকের বোন আর ভগ্নিপতি শুনতে পেয়ে তো দৌড়াতে দৌড়াতে এসছে দাদার বাড়িতে। তখন বলে, দাদা কি হয়েছিল? বলছে, আমি তো জানতাম না যে মঙ্গলবার আমি হাটে গেছি, কিন্তু ওই দিনটা আমাবস্যা ছিল। একে আমাবস্যা, তারপরে কি ছিল, তারপরে আমার হাতে মাছ ছিল। আমি যখন দেখছি গাছটা ওরকমভাবে আমাকে মানে আস্তে আস্তে ঝুঁকে আসছে, আমি খুব স্পিডে হাঁটতে হাঁটতে গিয়ে যে গাছটা পড়বার আগে আমি বেরিয়ে যাব, কিন্তু আমি প্রথম পাটা বার করে দ্বিতীয় পাটাও জাস্ট বার করেছি, আমি দেখলাম আমাকে হু করে তুলে ওপরে তুলে নিল। এবং তখন আমি ফিল করছি যে আমায় গাছটা কিন্তু তুলে নিল। গাছটা তুলে নিয়ে বনবন 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 করে নাকি ওনাকে ঘুরিয়েছে, ভাবুন খালি। ঘুরিয়ে নিয়ে ছিটকে ওই পুকুরে ফেলে দিয়েছে। এবার যদি ওই পুকুরে না ছিটকে পড়ে উনি যদি অন্য কোথাও পড়তেন, তাহলে তো নিশ্চিত মৃত্যু ছিল। তখন তো গ্রামের লোকেরা সমস্তটুকু যখন শুনে নেন, তখন তো তারা ক্ষেপে যান গুড়িয়া বাড়ির ওপর এবং গিয়ে বলেন, তোমরা ইমিডিয়েট গাছ কাটো। আমরা অনেক কষ্ট সহ্য করেছি, কারণ গাছটা রাস্তাটাকে পুরো ব্লক করে দিত। এবার মানুষের দরকারে অদরকারে রাত্রিবেলা তো বেরোবার প্রয়োজনই পড়ে। ওই দিনগুলো মানুষগুলো পুরো বন্দি হয়ে থাকতো, গাছ রাস্তার উপর পড়ে থাকতো, কারণ ডেঙানো যাবে না। যাই হোক, বলে আমরা অনেক এই গাছের অত্যাচার সহ্য করেছি, তোমরা এবার গাছ কাটো। তো ওদের বললাম, তো ছেলেপুলেরা অনেকে বাইরে সব থাকতো, তারাও সব এলো টেলো, এবং তারা একজন তান্ত্রিককে ডেকে আনলো। কারণ গাছ তো যতবার ঠিক করা হচ্ছে ততবারই তো তার মৃত্যু হচ্ছে। ফলে তান্ত্রিককে ডেকে আনা হলো এবং তিনি ওখানে এসে প্রচুর যাগযজ্ঞ করলেন, প্রচুর তান্ত্রিক ক্রিয়াকলাপ করলেন। করার পর উনি যেটা জানালেন, এই গাছটিতে একাধিক পিশাচের বাস, এবং ওই আমাবস্যা এবং পূর্ণিমাতে তাদের শক্তি বৃদ্ধি হতো। শক্তি বৃদ্ধি হয়ে ওইভাবে নুয়ে শুয়ে থাকতো, হয়তো কোনো রকম শিকার ধরার উদ্দেশ্যেই বলতে পারি, এবং শিকার পেলেই ওইভাবে তুলে নিয়ে আঁচড়িয়ে মারত। তো যাই হোক, অনেক ক্রিয়াকলাপ করার পর তারপরে ওই গাছটিকে কেটে দেওয়া হয়। এবারে রিমি তার পরে মানে আবার যখন যায়, মানে ওখানে যায়, তখন ওই তো ওর ইয়ের মুখ থেকে, পিসির মুখ থেকে শুনতে পায়। তখনও জিজ্ঞাসা করে, পিসি গাছটা তো কাটা হয়ে গেছে, কিন্তু ভেতরে কোনো শিকড় টিকড় যদি সতেজ থেকে যায় তাহলে কি হয়? তখন তো সেখান থেকে নতুন ডালপালা মেলে আবার গাছ হতে পারে। তখন বলছে, তুই ভয় পাস না। মানে ও যেটা বলেছে, সব সময় আতঙ্কিত হয়ে থাকতাম। তো বলছে, তুই ভয় পাস না, পুরো শিকড় থেকে ওই গাছটিকে উপড়ে ফেলা হয়েছে। তো যাই হোক, কিছুদিন আগেও রিমি ওই বাড়িতে গিয়েছিল, ওখানে মানে বাপের বাড়িতে গিয়েছিল। বলছে যে ওখানে ওদের একটা মানে ওদের বাড়িতে একটা পুজো ছিল এবং আরেকটা অন্নপ্রাশন ছিল, ওর এক খুড়তুতো বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল। তো গিয়েছিল ওখানে। ওখানে গিয়ে ও যেটা বলল যে আমরা অনেক রাত করে ওদিন কিন্তু ওই রাস্তা দিয়ে হেঁটেই কিন্তু ফিরলাম, কিন্তু ওই আগে যেমন ওই নিম গাছটা দিনের বেলা দেখলেও গা ছমছম করতো, আর রাত্রেবেলা তো কথাই নেই, কিন্তু এখন কিন্তু সেই আতঙ্ক কিন্তু আর মনের মধ্যে উকি দিল না, কারণ গাছটাই কিন্তু সেখানে আর নেই। এই ছিল আজকের ঘটনা। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনাদের ঘটনাটি কেমন লাগলো, একটু কমেন্ট করবেন। তাতে আমি বলি না যে আরও এগিয়ে যাওয়ার আমি শক্তি পাই। আপনাদের কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর অবশ্যই জানাবেন সুতপা ঘোষ বা রিমি, তার ঘটনা আপনাদের কেমন লেগেছে আজকের ঘটনা। আর কি বলবো, যারা নতুন বন্ধুরা রয়েছেন বা আমার সেই ডে ওয়ান থেকে যারা আমার সাথে রয়েছেন, আমার পাশে রয়েছেন, আমার বল ভরসা, হ্যাঁ, তাদেরকে বলবো জোড়হাত করে যে যদি ভিডিও ভালো লাগে একটু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু ছড়িয়ে দেবেন। আর যারা নতুন বন্ধুরা এতক্ষণ ধরে আমায় শুনলেন,
যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে লাইক করে একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, যদি আপনাদের কাছে কোনো ঘটনা থাকে, যদি মনে হয় যে আমি বলতে পারি বা আমাকে দিয়ে বলালে আপনার ভালো লাগবে, তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন। তাহলে আর কি বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।